ফিলিং স্টেশনে কাটছে না জ্বালানি সংকট, পাম্পের সীমাহীন অপেক্ষায় গ্রাহকের ভোগান্তি। ১.৫ দিনের তেল বিক্রি হচ্ছে ২ ঘন্টায়, আতঙ্কে বাড়তি না কেনার পরামর্শ মন্ত্রীর। সরকার বলতেছে তাহলে কোনো সমস্যা নাই, তাহলে পেট্রোল পাম্পে কেন তাহলে সমস্যা? তেলের দাম বাড়ানোর জন্য স্টক করে রাখতেছে। ১.৫ ঘন্টা দাঁড়ানোর পর আমি তেল পাইনি, পরে ওখান থেকে চলে গেছি। মানুষের যে প্যানিক বাইংটা শুরু হয়েছে, লাইন দেখা যায়। আমরা মানুষের কাছে অ্যাপিল করছি যে আপনারা যা প্রয়োজন তাই ক্রয় করেন, তার বেশি ক্রয় করেন না। ১২ কেজি এলপিজিতে ১ লাফে বাড়ল প্রায় ৪০০ টাকা। বাজারে আরও বেশি দরে বিক্রির অভিযোগ ক্রেতার। তদারকিতে সীমাবদ্ধতার কথা স্বীকার বিইআরসির। দুর্বিষহ জীবনযাপন করতে হবে, তাইলে তো সব জিনিসের দাম বাড়বে। আমাদের চলাফেরা বা আমাদের জীবনযাপন করাটা কঠিন হয়ে দাঁড়াবে। এখানে ভর্তুকি দিয়ে জনগণের জন্য কিছু করা উচিত। আমার মনে হচ্ছে না এই রেঞ্জে বিক্রি করা সম্ভব। বটলাররা বেশি নেয় কিনা এটা আমরা পরীক্ষা করে দেখব। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত ১১টার সময়ের সঙ্গে আছি আমি সাইফুল রুদ্র। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সংসদ সচিবালয়ে মন্ত্রী পরিষদের বৈঠক। সমসাময়িক ইস্যু সহ বৈশ্বিক জ্বালানি সংকটে করণীয় নিয়ে আলোচনা। অন্তর্বর্তী সরকারের ১৩৩ অধ্যাদেশ ৯ এপ্রিলের মধ্যে নিষ্পত্তির নির্দেশ। ৯৮টি হুবহু উত্থাপন, গণভোট সহ ১৬টি নতুন করে উত্থাপনের সুপারিশ। প্রতারণার অভিযোগ বিরোধী দলের। হামের প্রাদুর্ভাবে বাড়ছে উদ্বেগ। একদিনে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত প্রায় ৭০০। জ্বর শ্বাসকষ্টে ভুগছে রোগী। সিপ্যাপ ব্যবহারে পরিস্থিতির উন্নতির আশা মন্ত্রীর। হিন্দুদের ওপর নির্যাতনের বিচার ও মিথ্যা মামলা প্রত্যাহারের আশ্বাস প্রধানমন্ত্রী। ভূমিকম্প সচেতনতায় শিক্ষক শিক্ষার্থীদের প্রশিক্ষণের চিন্তা সরকারের। এবং শেখ হাসিনার পক্ষে ল ফার্মের চিঠি পায়নি প্রসিকিউশন। দণ্ডিত পলাতক আসামির আইনজীবী নিয়োগের সুযোগ নেই। আত্মসমর্পণ ছাড়া পথ দেখছেন না চিফ প্রসিকিউটর। ১.৫ দিনের জ্বালানি তেল ২ ঘন্টায় বিক্রি হয়ে যাচ্ছে উল্লেখ করে আতঙ্কিত হয়ে অতিরিক্ত না কেনার আহ্বান জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। বিকেলে সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে মন্ত্রী বলেন, তেল সরবরাহ হলেও সংকট বাড়িয়ে তুলছে বাড়তি কেনার প্রবণতা। এদিন তেল ছাড়াও গ্যাস ও বিদ্যুৎ পরিস্থিতি নিয়েও বিভিন্ন প্রশ্নের জবাব দেন মন্ত্রী। সেই জন্য সংসদের প্রথম অধিবেশনের ৭ম দিনের আলোচনা শুরুতে প্রশ্নোত্তর পর্বের বড় অংশই ছিল জ্বালানি সংকট নিয়ে। কুমিল্লা ৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ জ্বালানি তেলের সমস্যা নিয়ে প্রশ্ন তোলেন। জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে সরকারের পদক্ষেপ জানতে চান আরও কয়েকজন সংসদ সদস্য। গ্র্যাজুয়ালি যে পাম্পগুলো বন্ধ হয়ে যাচ্ছে, সেবা কার্যক্রম বিঘ্নিত হচ্ছে, স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, সেই জায়গাতে উনি কবে নাগাদ এই সমস্যাগুলোর যথাযথভাবে উনি সমাধান দিবে? জবাবে মন্ত্রী জানান, নিয়মিত ফিলিং স্টেশনগুলোতে তেলের সরবরাহ করা হচ্ছে, বিভিন্ন দেশ থেকে আমদানিও করা হচ্ছে। তবে আতঙ্কে প্রয়োজনের অতিরিক্ত তেল কিনছেন অনেকে। প্রতিটি পাম্পে যে পরিমাণ তেল প্রতিদিন দেওয়ার কথা, সেই পরিমাণ তেল আমাদের পাম্পগুলোতে সাপ্লাই করা হচ্ছে। যে পেট্রোল পাম্পে যে পরিমাণ তেল দিতাম ১ দিন ১.৫ দিন লাগতো বিক্রি করতে, এখন ২ ঘন্টায় শেষ হয়ে যায়। মানুষের যে প্যানিক বাইংটা শুরু হয়েছে, লাইন দেখা যায়। আমরা মানুষের কাছে অ্যাপিল করছি, যা প্রয়োজন তাই ক্রয় করেন, তার বেশি ক্রয় করেন না। এক প্রশ্নের উত্তরে নতুন করে বাসাবাড়িতে গ্যাস সংযোগ না দেওয়ার সিদ্ধান্তের কথা জানান মন্ত্রী। সিলিন্ডার গ্যাসের অতিরিক্ত দাম প্রসঙ্গে মন্ত্রীর জবাব, সরকারি খাত থেকে সিলিন্ডার বিক্রির উদ্যোগ নেওয়া হবে। আবাসিক, বাণিজ্যিক, সিএনজি শ্রেণীতে নতুন গ্যাস সংযোগ প্রদানের কোনো বিষয়টি বর্তমানে স্থগিত রয়েছে। সরকার থেকে যেন আমরা এই সিলিন্ডার করতে পারি, সেই জন্য পরিকল্পনা করছি। আশা করি অতি দ্রুত এই পরিকল্পনা বাস্তবায়িত হলে সরকারের পক্ষ থেকেও আপনার এই সিলিন্ডার বিক্রি করা হবে। এদিকে সংসদে এক প্রশ্নের উত্তরে ভোলা থেকে গ্যাস খুলনা পর্যন্ত নিয়ে যাওয়ার পরিকল্পনার কথা জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী। গ্যাস লাইন স্থাপন করা। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। ১ লাফে বোতলজাত এলপি গ্যাসের দাম বাড়ল ৩৮৭ টাকা। এর ফলে এখন ১২ কেজির সিলিন্ডার কিনতে ভোক্তাকে গুনতে হচ্ছে ১,৭২৮ টাকা। বৃহস্পতিবার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন এক সংবাদ সম্মেলনে নতুন মূল্য নির্ধারণের ঘোষণা দেয়। এই ঘোষণায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ক্রেতা ও বিক্রেতার। তারা বলছেন, খোলা বাজারে সরকার নির্ধারিত দামের অনেকে বেশি দরে বিক্রি হয় এলপি গ্যাস।
সরকারি হিসেবেই আমদানি পর্যায়ে কোনো সংকট নেই এলপিজির, তবুও বাড়তি দামে বিক্রি হচ্ছিল বাজারে। এবার যুদ্ধের অজুহাতে পারদ চড়ল আরও এক ধাপ। এক লাফে নজিরবিহীনভাবে দাম বাড়ল প্রায় 400 টাকা। সবশেষ ঘোষণা অনুযায়ী 12 কেজি সিলিন্ডার বিক্রি হতো 1341 টাকা করে। এপ্রিলে ভোক্তা পর্যায়ে বেসরকারি এলপিজির মূল্য সমন্বয় নিয়ে সংবাদ সম্মেলন করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। চেয়ারম্যান ঘোষণা করেন পণ্যটির নতুন মূল্য। কোম্পানি বিক্রি করবে 1633 টাকায়, পাইকারি বিক্রি হবে 1683 টাকায় এবং খুচরা বিক্রয় মূল্য হবে 1728 টাকা। বাজারে এলপিজির মূল্য নিয়ন্ত্রণে বরাবরই ব্যর্থতার নজির গড়েছে বিইআরসি। সরকার নির্ধারিত মূল্যে কখনোই বাজারে মেলে না জ্বালানি পণ্যটি। সাংবিধানিক সংস্থাটির প্রধান দায় সারছেন তাদের সীমাবদ্ধতার কথা উল্লেখ করে। যারা উৎপাদক তাদের বিরুদ্ধে কিন্তু এর আগে অভিযোগ ছিল না। ফেব্রুয়ারি মাসে তখন ডিস্ট্রিবিউটররা এই অভিযোগটা করলো যে যারা বটলার তারা দাম বেশি নেয়। এটা আমরা পরীক্ষা করে দেখব। গেল মার্চেও দেশে বাজারে অপরিবর্তিত ছিল এলপি গ্যাসের দাম। হঠাৎ এমন মূল্য বৃদ্ধিতে ক্ষুব্ধ ক্রেতা বিক্রেতারা। তাদের আশঙ্কা বাজারে এবার নতুন দুর্ভোগ হতে চলেছে গ্যাসের সিলিন্ডার। আমার মনে হচ্ছে না এই রেঞ্জে বিক্রি করা সম্ভব। অবশ্যই তারা আপনার 2200 টাকা যেভাবে পারে আপনার বিক্রি করবে। আগের যে রেট ছিল ওই রেটই তো মানুষের সাধ্যের বাইরে হয়ে যায়। এখন যদি আরো 400 বাড়ে তাহলে তো মানুষ আরো বিপদে পড়ে যাবে। সরকারের নির্ধারিত রেট হচ্ছে 1728 টাকা, আর কোম্পানির রেট হচ্ছে এর থেকেও বেশি। এছাড়া এপ্রিলে ভোক্তা পর্যায়ে 17 টাকা 94 পয়সা বাড়িয়ে অটো গ্যাসের দাম নির্ধারণ করা হয়েছে লিটার প্রতি 79 টাকা 77 পয়সা। আব্দুল্লাহ শাফি, সময় সংবাদ, ঢাকা। জাতীয় সংসদ সচিবালয়ের মন্ত্রী পরিষদ কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে মন্ত্রিসভার বৈঠক চলছে। বৃহস্পতিবার রাত প্রায় 8:45টার দিকে বৈঠক শুরু হয়। চলমান জ্বালানি সংকট মোকাবিলায় নতুন কিছু সিদ্ধান্ত আসতে পারে এই বৈঠক থেকে। একই সঙ্গে শিক্ষা প্রতিষ্ঠানে অনলাইন ক্লাস চালুর বিষয়েও আসতে পারে চূড়ান্ত সিদ্ধান্ত। এছাড়া বাইরে বৈশ্বিক জ্বালানি পরিস্থিতি বিবেচনায় করণীয় নিয়েও আলোচনা হবে বলে জানা গেছে। এছাড়া সরকারের পরিকল্পনা অনুযায়ী ফ্যামিলি কার্ড ও কৃষি কার্ডের কার্যক্রম আরও কার্যকর করার বিষয়েও আলোচনা সহ আগামী অর্থ বছরের জাতীয় বাজেট বিষয়ে পরিকল্পনা নিয়েও আলোচনা হতে পারে বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয় ও মন্ত্রিপরিষদ বিভাগের সূত্র। অন্তর্বর্তী সরকারের 133টি অধ্যাদেশ 9 এপ্রিলের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন স্পিকার। 98টি হুবহু সংসদে উত্থাপন করা হয়, আর 15টি অধ্যাদেশ সংশোধিত আকারে আনার সুপারিশ করা হয়েছে। গণভোট সহ 16টি নতুন করে উত্থাপনের সুপারিশ করা হয়, আর 4টি বাতিল করার সুপারিশ করেছে সংসদের বিশেষ কমিটি। বৃহস্পতিবার বিশেষ কমিটির সভাপতি জয়নুল আবেদিন সংসদ অধিবেশনে এই রিপোর্ট উপস্থাপন করেন। এদিকে গণভোট সহ 16টি অধ্যাদেশ নতুন করে উপস্থাপনের সুপারিশকে প্রতারণা বলছে বিরোধী দল। আপনাকে ধন্যবাদ। ত্রয়োদশ জাতীয় সংসদের উদ্বোধনী দিনে অন্তর্বর্তী সরকারের জারি করা 133 অধ্যাদেশ যাচাই বাছাই গঠন করা হয় বিশেষ কমিটি। 13 সদস্যের কমিটির সদস্য করা হয় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ, আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান সহ সরকার দলীয় 10 সদস্য এবং বিরোধী দলের 3 জন সদস্যকে। বিশেষ কমিটি 3 দিন বৈঠকে বসে। এসব বৈঠকে আলোচিত হয় 133 অধ্যাদেশ। পরে সংখ্যাগরিষ্ঠতার সিদ্ধান্তে অন্তর্বর্তীকালীন সরকারের 133 অধ্যাদেশের মধ্যে সংসদে বিল উত্থাপনের জন্য সুপারিশ করা হয় 98টি অধ্যাদেশ। নারী ও শিশু নির্যাতন দমন অধ্যাদেশ, পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশ সহ সংশোধিত আকারে সংসদে বিল উত্থাপনের জন্য সুপারিশকৃত অধ্যাদেশের সংখ্যা 15টি। এছাড়া গণভোট অধ্যাদেশ, জাতীয় মানবাধিকার কমিশন, দুর্নীতি দমন কমিশন অধ্যাদেশ সহ 16টি অধ্যাদেশ সংসদে এখনই বিল আকারে উত্থাপন না করে পরবর্তীতে যাচাই বাছাই করে অধিকতর শক্তিশালী করে নতুন বিল উত্থাপনের সুপারিশ করা হয়েছে। একই সঙ্গে জাতীয় সংসদ সচিবালয় অধ্যাদেশ, সুপ্রিম কোর্টের বিচার নিয়োগ অধ্যাদেশ, সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ এবং সুপ্রিম কোর্ট সচিবালয় সংশোধন অধ্যাদেশ রহিতকরণ ও হেফাজতের জন্য সংসদে বিল আকারে উত্থাপনের সুপারিশ করেন বিশেষ কমিটির সভাপতি জয়নুল আবেদিন। অধিবেশন শেষে চিফ হুইপ জানান 9 এপ্রিলের মধ্যে উত্থাপিত অধ্যাদেশ পাশ করার চেষ্টা করবেন তারা। সেখানে যাচাই বাছাই করার পরে মোটামুটি আজকে রিপোর্ট আকারে পেশ হয়েছে। আপনারা রিপোর্টটা ইতিমধ্যে পেয়েছেন আশা করি। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা আগামী 9 তারিখের মধ্যে আমরা সংশ্লিষ্ট বিলগুলা পাশ করবার চেষ্টা করব। আর যেসব বিল ল্যাপস হয়ে যাবে, তার কোনো প্রয়োজনীয়তা নেই, এরকম বিলগুলোকে আমরা
ল্যাপস হয়ে যাবে, অটোমেটিক্যালি আমরা 5টা করলে এটা ল্যাপস হয়ে যাবে। এই পদ্ধতিতে আমরা বিলগুলো আজকে রিপোর্ট আকারে পেশ হয়েছে। 133টির মধ্যে 20টি অধ্যাদেশ উত্থাপিত না হওয়ার সিদ্ধান্তে নোট অফ ডিসেন্ট দিয়েছেন বিশেষ কমিটি বিরোধী দলের 3 সংসদ সদস্য মুজিবুর রহমান, রফিকুল ইসলাম খান ও জিএম নজরুল ইসলাম। অধিবেশন শেষে বিরোধী দলীয় সংসদ সদস্য আখতার হোসেন বলেন, মানবাধিকার, দুদক, গুম অধ্যাদেশ সহ গুরুত্বপূর্ণ অধ্যাদেশ সরকার বাতিল বা পরে উত্থাপনের জন্য প্রস্তাব করেছেন। সরকারের এমন প্রস্তাবে বিরোধীরা মর্মাহত। বিএনপি নেতৃত্বাধীন সরকার তারা সংবিধানের সংস্কারই শুধু করতে চায় না, রাষ্ট্র কাঠামোর যে উপাদানগুলোর মধ্য দিয়ে জনজীবনকে নাস্তানাবুদ করে দেওয়া যায় সেই বিষয়গুলোতে যে সংশোধনীগুলো নিয়ে আসা হয়েছিল, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে বড় বড় যে কাঠামোগুলো আছে সেখানে যে ধরনের সংস্কার চাওয়া হয়েছিল সেই সংস্কারগুলো তারা আসলে চায় না। 8 আগস্ট 2024 থেকে 17 ফেব্রুয়ারি 2026-এ জারি করা হয় এসব অধ্যাদেশ। 12 এপ্রিলের মধ্যে ভাগ্য নির্ধারিত হবে এসব অধ্যাদেশের। যাচাই করা যেতে পারে। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। বিগত সময়ে হিন্দুদের উপর নির্যাতনের বিচার ও মিথ্যা মামলা প্রত্যাহারের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে এই কথা বলেন তিনি। এদিকে ভূমিকম্প সচেতনতা সৃষ্টিতে শিক্ষক ও শিক্ষার্থীদের প্রশিক্ষণ দেওয়ার চিন্তা করা হচ্ছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী। গত বছর নভেম্বরে নরসিংদীতে 5.7 মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে রাজধানী সহ সারা দেশ। এছাড়া সাম্প্রতিক সময়ে সিলেট, চট্টগ্রাম ও ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে মৃদু থেকে মাঝারি ধরনের ভূমিকম্প অনুভূত হয়, যা বড় কোনো দুর্যোগের পূর্বাভাস বলেই মনে করেন বিশেষজ্ঞরা। এমন পরিস্থিতিতে সকালে সচিবালয়ে ভূমিকম্প ঝুঁকি ব্যবস্থাপনা ও সরকারের প্রস্তুতি নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ভূমিকম্প পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় এখনই প্রস্তুতির নির্দেশনা দিয়েছেন সরকার প্রধান। বৈঠক শেষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী জানান, ঢাকার 2 সিটিতে 445টি আশ্রয়স্থল চিহ্নিত করা হয়েছে। শিক্ষক শিক্ষার্থীদের মাঝে সচেতনতা সৃষ্টিতে প্রশিক্ষণেরও চিন্তা করছে সরকার। ভূমিকম্প চলাকালীন বা ভূমিকম্প উদ্ধার কাজে কি কি ইকুইপমেন্ট রয়েছে তার একটা তালিকা উনি তৈরি করতে বলেছেন। এদিন দুপুরে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। দেশের সনাতন সম্প্রদায়ের বিভিন্ন সমস্যা সমাধানে প্রধানমন্ত্রী আশ্বাস দিয়েছেন বলে বৈঠক শেষে জানান পরিষদের সাধারণ সম্পাদক। সংখ্যালঘু পৃথক মন্ত্রণালয়, সংখ্যালঘু কমিশন, দুর্গাপূজার ছুটি 3 দিন কমপক্ষে করা এবং ধ্বংসযজ্ঞ হয়েছে সেগুলোর বিচার চেয়েছি আমরা। এর আগে সকাল 9:30টার দিকে মন্ত্রিপরিষদ বিভাগে প্রবেশ করেন এবং শুরুতেই দেশের শিক্ষা ব্যবস্থা ও প্রবাসী কল্যাণ বিষয়ে বৈঠক করেন তার শিক্ষা বিষয়ক উপদেষ্টা ডক্টর মাহাদি আমিনের সঙ্গে। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। ফুটপাত দখলমুক্ত করতে দ্বিতীয় দিনের মতো রাজধানীতে ডিএমপির ভ্রাম্যমাণ আদালতের অভিযান। ঢাকা মেডিকেল কলেজ, ফুলবাড়িয়া, চানখারপুল, মিরপুর সহ 8টি স্থানে চলে এই অভিযান। দোকানের বাইরে বর্ধিতাংশ রাখায় জরিমানা ও ভাসমান দোকান উচ্ছেদ করা হয়েছে। উচ্ছেদের পর আবারও দোকান বসানোর চেষ্টা করা হলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছে পুলিশ। মাইকিং করে ফুটপাত থেকে সরিয়ে নিতে বলা হয় অবৈধ দোকানপাট। যারা মানছেন না তাদের দোকান জব্দ করে তোলা হয় গাড়িতে। অবৈধভাবে সড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে ঢাকা মেডিকেল কলেজের বহির্বিভাগের সামনে থেকে গোপাল শাহবাজার পর্যন্ত অভিযান পরিচালনা করে ডিএমপি। এ সময় 6টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। আমরা কি করব? আমাদের কি আমাদের তাহলে একটা লাইন কাট করে দেয়, এটা ব্যবস্থা করে দেয়। আমরা ব্যবসা করি, আমরা এত টাকা ভাড়া দিয়ে, তাহলে আমরা কিভাবে সম্ভব? পুলিশ ও ম্যাজিস্ট্রেট জানান, উচ্ছেদের পর আবারও যেন দোকানপাট বসাতে না পারে সেজন্য একই জায়গায় একাধিকবার অভিযান চলছে। যাদের দোকান আছে তারা দোকানের মধ্যে থেকে ব্যবসা করবে। দোকানের বাইরে কোনো টেবিল, কোনো চুলা, এই টাইপের কোনো কিছু বাইরে এনে ব্যবসা তারা করতে পারবে না। ডিএমপির আরেকটি টিম অভিযানে যায় চানখারপুল থেকে বকশীবাজার সড়কে। রাজধানীর চানখারপুলের এই সড়কটিতে অসংখ্য ভ্রাম্যমাণ দোকান অবৈধভাবে বসে থাকে। পাশাপাশি পাশের এই ডিএসসিসি মার্কেটে যে দোকানগুলো রয়েছে তারাও তাদের দোকানের বর্ধিতাংশ ফুটপাত পর্যন্ত বর্ধিত করে। কিন্তু অভিযানের কথা শুনে সবাই সটকে পড়েছে। দেখে মনেই হবে না যে এখানে আসলে এত অবৈধ দোকানপাট থাকে। এ সময় কিছু দোকান খোলা পাওয়া যায়, অনেকে আবার দোকান খোলা রেখেই পালিয়ে যায়। আগের চেয়ে আমরা নজরদারিতে এখন একটু আরো বাড়াচ্ছি, এখন একটু ভিজিবল। আমি সবসময় চেষ্টা করবো যেন এটা আমরা কন্টিনিউ করতে পারি। এদিকে মিরপুর 10 থেকে 12 পর্যন্ত সড়কেও বেশ কিছু দোকানের মালামাল জব্দ করা হয়। এ সময় পুনর্বাসনের দাবি করেন দোকানিরা। সড়ক থেকে মালামাল সরাতে শুক্রবার পর্যন্ত সময় বেঁধে দেন ম্যাজিস্ট্রেট। ফুটপাতে বই 2 টাকার জন্য আমরা তো কি করে খাবো? দোকানটাকে এক্সটেন্ড করে যদি ব্যবহার করে ফুটপাত
আমরা তাদের বিরুদ্ধে অভিযান করছি। এখন যার দোকান আছে দোকান তো আমরা উচ্ছেদ করতেছি না। আমাদের এই অভিযান প্রক্রিয়াটা সবসময় কন্টিনিউ থাকবে। ডিএমপির এই অভিযান চলবে 5 এপ্রিল পর্যন্ত। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সংসদ সচিবালয়ে মন্ত্রিপরিষদের বৈঠক শেষে চলছে ব্রিফিং, সরাসরি যাচ্ছে সেখানে। এছাড়া অভ্যন্তরীণ প্রশিক্ষণ যেগুলো আছে সেগুলো 50% বন্ধ করা হয়েছে, যে 50% কমিয়ে নিয়ে আসা হয়েছে। সরকারি অর্থায়নের সকল বৈদেশিক প্রশিক্ষণ বন্ধ করা হয়েছে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত। এছাড়া সভা সেমিনারে আপ্যায়ন ব্যয় 50% হ্রাস করা হয়েছে। জ্বালানি, বিদ্যুৎ, গ্যাস এই খাতে আমাদের যে ব্যয়টা হতো সরকারের, সেটা আরও 30% কমানো হচ্ছে। আজকের থেকে এটা এফেক্টিভ হয়ে গেলে তারপরে ব্যবস্থা করা হবে। এছাড়া ভ্রমণ ব্যয় যেগুলো প্রয়োজন নেই সেগুলো কমাতে বলা হয়েছে, এখানে আমরা 30% হ্রাস করে দিচ্ছি। তো এই সমস্ত সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে। আচ্ছা, আরও একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে সরকারি একটা বিবেচনা এসেছিল, ক্যাবিনেটে আলাপ হয়েছিল যে অনেক সরকারি স্কুলের বিভিন্ন স্কুলের জন্য অজস্র গাড়ি যায়, যারা সম্ভব গাড়িতে করে বাচ্চারা যায়। তো এটার বদলে পুরো ঢাকা শহরে এবং দেশের অন্যান্য স্থানে এগুলোকে বিকল্প হিসেবে ব্যবহার করার জন্য এখন থেকে এইটাকে পরিহার করে দিয়ে ইলেকট্রিক বাস নামানোর একটা সিদ্ধান্ত হয়েছে। তার জন্য যে সমস্ত স্কুলগুলো এই কার্যক্রমে অংশগ্রহণ করবেন তাদেরকে কোনো শুল্ক ব্যতীতই তারা বাসগুলো আনতে পারবেন। একই সুবিধা দেওয়ার জন্য কমার্শিয়াল ক্ষেত্রে যারা বাস নেবেন অন্যান্য ক্ষেত্রে তারাও নিতে পারবেন, তবে তাদের ক্ষেত্রে 20% শুল্ক ধার্য করা হবে। এই একটা সিদ্ধান্ত হয়েছে। তবে একটা শর্ত, যে পুরনো বাস আনা যাবে না, নতুন বাস, ব্র্যান্ড নিউ বাস আনতে হবে। এই জিনিসগুলো আছে। আর এছাড়া বেশ কিছু আরও কিছু কীভাবে আমরা এই জায়গাতে আরও সরকারের কর্মকাণ্ড এবং আপনার ইকোনমি তো অনেক জটিল, সেগুলোর ভিতরে আর কি জিনিস করা যায় সেগুলোর জন্য সরকারের প্রচেষ্টা আরও অব্যাহত থাকবে, সে ব্যবস্থা করা হচ্ছে। আজকে আমাদের অফিস আওয়ার্স, প্রাইম মিনিস্টারের অফিস আওয়ার্স প্রায় 18 ঘন্টা হয়ে গেছে। আমাদের অনেকেরই এই খাটনিটা গেছে। তো এইটুকুই। ধন্যবাদ। না, এটা তো এই সময়টার ভিতর তারা করবেন। রোববার থেকে কিছু কিছু ক্ষেত্রে আলোচনার দরকার আছে, কারণ ওগুলো তো সব ক্লাসে সব রকমের ব্যবস্থা হবে না। তো সেই কনসালটেশনগুলো আশা করছি রবি সোমবারের মধ্যে হয়ে যাবে। রোববার থেকে হয়তো নির্দেশনা যাওয়া শুরু করে যে এগুলো এইভাবে হোক, যাতে কোনো এডুকেশনটা এফেক্টেড না হয়। হয়তো চেষ্টা করা হবে যে এটা গেস ওয়ার্কের কথা নাই বলি, যে এক্স্যাক্টলি যা করা হোক কমানো হবে আর কি। এটা আচ্ছা, আর একটা জিনিস, ওই যে কোনো রকমের বেসরকারি বিবাহ বা কোনো উৎসব উপলক্ষে কোনো আলোকসজ্জা করা যাবে না। এগুলো যারা ওই বেসরকারিতে চাকরি করে তারাই খবর দিয়ে দিবে যে আমাদের এখানে পালন হচ্ছে না। এই সরকারের এই বাজেট, আমরা তো সরকারের খরচটা হয় বছরবার, এই বাজেট পর্যন্ত যা আছে সেগুলো সব বন্ধ করে দেওয়া হলো। কোনটা? দোকানপাট যে বললাম 6টার সময় বন্ধ হয়ে যাবে সব। জি, 6টার থেকে। হ্যাঁ, শপিং মল, সব দোকানপাট বলতে শপিং মলও তার মধ্যে পড়ে। জি, সকল ধরনের মার্কেট। 6টার পরে কোনো মার্কেট চলবে না। খাবার দোকান, ওষুধের দোকান, এইরকম জরুরি যেটা অর্থবার্ষিকীয় সবার সবসময় যা থাকে সেগুলা খোলা থাকবে।
আগামীকালকে থেকে। না, এইটা তো আমাদের সামর্থ্যের উপরে দেখতে হবে যে পুরো কত দূর চলে আসে। তো এগুলা একটা জাজমেন্টের ব্যাপার, আমি জাজমেন্টের ভিতরে না যাই, কারণ সিদ্ধান্তটা অন্যরা নেবেন, ক্যাবিনেট থেকে নেওয়া হবে, জাজমেন্টের ভিতরে না যাই। তবে গভর্নমেন্ট চেষ্টা করছে যে যতটুকু এটাকে সাধারণ মানুষের জন্য সাশ্রয়ী করা যায়। এগুলো সবই তো আলোচনা হয়েছে। আপনারাও জানেন যে এরকম লাখে লাখ লিটার বাইরের থেকে আবিষ্কার হচ্ছে, তো ওইটার জন্য তো এটা তো মানুষের করা সংকট। আমাদের সাপ্লাই লাইনটা আমরা সচল রাখার চেষ্টা করছি। এটা এইগুলো আলোচনা তো জ্বালানি সংকটের বিষয়ে আলোচনার উপরেই তো হলো। দেখেন, যুদ্ধটা না থামলে মেজরিটি তেল, আমাদের 80% তেলই আসে মধ্যপ্রাচ্য থেকে, অন্যান্য জায়গা থেকেও আসে। এখন সেসব জায়গা থেকে আসা শুরু করবে যেগুলো। এটা তো চলছে, অবশ্যই অবশ্যই চলছে। মালয়েশিয়ার থেকে আসা শুরু হয়েছে, ইন্দোনেশিয়া থেকে আসা শুরু হয়েছে। আশা করছি এগুলো মালয়েশিয়া ইন্দোনেশিয়া থেকে আসবে, ইভেন কি কাজাকস্তানের থেকেও আসার একটা সম্ভাবনা দেখা দিয়েছে, আমরা ব্যবস্থা নিয়েছি। এগুলো স্পেসিফিক আর কোনো প্রশ্নের উত্তর আমি দিব না, এগুলো আমার পক্ষে আমার বলা সম্ভব না। আমি ব্রিফিং করছিলাম এটার উপর, এইটুকু। বক্তব্যের বাকি অংশ দেখতে ভিজিট করুন সময় টিভির ফেসবুক পেজে। এতক্ষণ দেখছিলেন দেশ বিদেশের খবর।